নমস্কার, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘরে ভয়ের সিরিজে আপনাদের স্বাগত জানাই। আজ যে গল্পটা আমি করব সেটা কিন্তু ভীষণ ক্রিপি একটা ঘটনা। তো যারা যারা দুর্বল হৃদয়ের বা এই সমস্ত ক্রিপি জিনিস শুনতে অভ্যস্ত না, তারা দয়া করে এই গল্পটা থেকে বিরত থাকুন। গল্পটা একেবারেই সত্যি ঘটনার উপর বেস করে রচনা করা হয়েছে। মানে ধরো, পুরো ঘটনাটা তো ওইভাবে বলা যায় না, তার আগে পিছে কিছু একটু আমাকে যোগ করতেই হয়। এটা একেবারে সত্যি, নয়তো ওই 2-1 মিনিটের স্টোরি আমি যদি তোমাদের কাছে ডিরেক্ট নিয়ে আসি, আমি কোনো এপিসোডই করতে পারবো না বা একটা টাইম লেন্থই শেষ হবে না। তো যাই হোক, আমি একেবারে সত্যি কথা তোমাদেরকে বললাম। ঘটনাগুলো ভীষণ ভালো। আমাকে যারা শেয়ার করছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আজকের গল্পটি পাঠিয়েছে আমাকে রিমা মণ্ডল, বেহালা থেকে। চলো বেশি কথা না বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। গল্পেই ঢোকা যাক। আচ্ছা, আমরা যারা বকখালি গেছি তারা নিশ্চয়ই ফেজারগঞ্জ নামটা শুনেছি, সবাই পরিচিত নামটা থেকে। ঘটনাটা আজকে ওইখানকার। আমার এক বান্ধবী হানিমুনে গেছিল ওখানে ও একটা কাপেলের কাছ থেকে শুনেছিল এই ঘটনাটা। চলো, ও যেভাবে শুনেছে সেইভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো, একটা গ্রামের মধ্যবর্তী একটা মেয়ে, বুঝেছো তো, খুব সহজ সরল, খুব ভালো। তার দিদি রয়েছে, ছোট বোন। তার বিয়ের জন্য দূর দূরান্ত থেকে সম্বন্ধ দেখছে। তো তারপরে তার বিয়ে ঠিক হয় জয়েন্ট ফ্যামিলি, মানে আগে তার হাজবেন্ডের রয়েছে একটা দাদা, সঙ্গে মা, তার দাদার বউ, এই কজনেরই সংসার, 3 জনের সংসার, ও অ্যাড হয় 4 জন হয়। তো যাই হোক, খুব সুন্দরভাবে সংসার চলছিল। একদিন ওরা একটা নেমন্তন্ন পায়, মেবি অন্নপ্রাশন, ঠিক আছে, অন্নপ্রাশনে নেমন্তন্ন পায়, সকলে নিমন্ত্রিত। আর গ্রামের দিকে দেখবে কোনো কারোর যদি কোনো অনুষ্ঠান হয় তো গ্রাম শুদ্ধ লোকের নেমন্তন্ন থাকে। তো সেরকমই ওদের দূর সম্পর্কের কোনো আত্মীয়ের বাড়িতে নেমন্তন্নটি ছিল। আর নেমন্তন্নটি ছিল ওদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে। আর একটা কথা বলে রাখি, ঘটনাটা প্রায় ধরো আজ থেকে 15-16 বছর আগে। তো এমনিতে যারা তুমি ফেজারগঞ্জ বা বকখালি গেছো, দেখবে অতটা পরিমাণে ডেভেলপমেন্ট হয়নি। ওর ভেতরে যে গ্রামগুলো রয়েছে ওগুলোর মধ্যে এখনো সেই পুরোনো দিনের সমস্ত কিছু রয়ে গেছে। তেমনি মাটির রাস্তা, 15-16 বছর আগে মানে আরও ধরো ডেভেলপমেন্ট হয়নি, সেখানে মাটির রাস্তা ছিল। এমনকি ওদের ওখানে না, বাট এখন যেরকম খুব অ্যাভেলেবেল হয়ে গেছে টোটো, তো সেই সময় টোটোও পর্যন্ত ছিল না, নয় সাইকেলে যাও নয়তো পায়ে হেঁটে, মানে কারোর যদি সাইকেল থাকে আর কি। তো যাই হোক, গল্পে ফিরে আসি। তো ওরাও ওরকম একটা নেমন্তন্ন পায়, ফ্যামিলির সবাই নিমন্ত্রিত। এবার তো ওরা খুব আনন্দ, বাড়ির বউরা যে এই মানে ওর বিয়ের পর এটা ওর প্রথমবার কোথাও অনুষ্ঠান বাড়িতে আর কি ইনভিটেশন ছিল। তা ও তো প্রচণ্ড খুশি যে আমি বেশ সেজে গুজে নতুন বউ, লাল টুকটুকে শাড়ি পরেছে, মাথা ভর্তি সিঁদুর, মানে খুব আনন্দ। আর আগেকার দিনে কি হতো, রান্নার খুব প্রেশার ছিল। তো আগেকার দিনে বলো বা গ্রামের দিকে বলো, ওরা না ওই ঘর সংসার সাজাতে অতটা ব্যস্ত থাকে না, মানে ওরা রান্না করছে, খেতে দিচ্ছে, এই করে করেই যেন মেয়েগুলো না জীবন কেটে যায়। তো যাই হোক, তার ওই সাজাগোজার সাথে আর একটা বোনাস পয়েন্ট হলো, সেদিন ওদের সংসারের তেমন কোনো কাজ নেই, মানে রান্নার থেকে ছুটি, যেহেতু ফ্যামিলির সবাই ইনভাইটেড। তো যাই হোক, সবাই মিলে সাজুগুজু করে নিয়েছে। ওনার যে শাশুড়ি মা ছিলেন, যে একটু বয়স জনিত কারণে না বেশি দূর হেঁটে যেতে পারতেন না। তো আরেকটা কথা, যে ওরা যে যাবে যে নিমন্ত্রণ বাড়িটা, সেটা কিন্তু ওদের পায়ে হেঁটে যেতে হবে। মানে ধরো প্রায় 2.5-2 ঘন্টার রাস্তা ওরা পায়ে হেঁটে যাবে, মানে বুঝতে পারছো ওরা কতটা মানে পরিশ্রমী। আমরা তো কোনো কল্পনাই করতে পারবো না যে আমরা সেজে গুজে হেঁটে হেঁটে যাবো। সে যাই হোক, এবার সেই কারণে ওনার শাশুড়ি বললো যে না, আমি আর যাব না, তোরাই যা, আমি বাড়িতেই থাকছি। শাশুড়ি নিজের মতো খাবার দাবার বানিয়ে নিয়েছে, ওদের রান্না টান্না করতে দেয়নি। ওরা ঠিক ওই 12:30-1টা নাগাদ বেরিয়ে পড়েছে, যেহেতু অনেকটা রাস্তা যাবে। বেশ কিছুটা গ্রামের মধ্যে দিয়ে পথ গেল। গ্রামের মধ্যে দিয়ে মাইল খানেক গেছে, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে টুকটাক শুয়ে আছে বা কেউ মাঠে কাজ করছে, ওরা বেশ মজা করতে করতে যাচ্ছে। গিয়ে একটা সময় পর ওই যেই গ্রামে ওদের আর কি নিমন্ত্রণ ছিল, ওই গ্রামে না প্রবেশ করার আগে বিশাল বড় একটা মাঠ পড়ে, মানে এই রোড থেকে কেটে একটা রাস্তা বেরিয়ে এসছে। এবার রাস্তা দিয়ে সোজা যাবে,
প্রচুর বড় একটা মাঠ, মানে তুমি মাঠের এক পাশে দাঁড়িয়ে অপর প্রান্তে কি আছে তুমি দেখতে পাবে না, এত বড় একটা মাঠ। মানে উপর দিয়ে শুধু দেখা যাবে ছোট 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 গাছ হয়ে আছে এরকম, আর মাঝ দিয়ে এরকম সরু মানুষের পায়ে হাঁটা রাস্তা দেখবে। মানুষ হেঁটে গেলে একটা মাঠের মধ্যে দিয়ে যদি সবুজ ঘাসের উপর দিয়ে দীর্ঘদিন মানুষ যাতায়াত করে থাকে, তো একটা মাটির শুধু সাদা রাস্তা তৈরি বেরিয়ে আসে। তা ওদেরও ওই রকমই রাস্তা একটা বেরিয়ে এসেছে। ঠিক আছে, যাচ্ছে। এবার যেতে যেতে বেশ কিছুক্ষণ গেছে, প্রায় 1.25 ঘন্টা মতো হেঁটেছে। হাঁটার পর ওর না, মানে যেই নতুন বউটি আর কি, তার মানে আমাদের বোঝার সুবিধার্থে তার নাম ধরে রাখো কমলা। তো কমলার খুব জোরে না টয়লেট পেয়েছে, বুঝছো তো। তো ও প্রথমে ওর হাজবেন্ডকে বলছে, মানে সবাই আগে পরে করে হাঁটছে, হাজবেন্ডকে বলছে শোনো না, আমার না ভীষণ রকম টয়লেট পাচ্ছে, আমাকে একটু টয়লেট করার জায়গা করে দেবে। তো অবভিয়াসলি ওর হাজবেন্ড বলছে যে মাঠের মাঝখানে তুমি কোথায় টয়লেট করবে, আর চারিদিকটা না পুরো ফাঁকা, যে অনেক গাছপালা রয়েছে বা কোনো গুপচি ঝোপ টোপ রয়েছে ওরকম কিছু না, পুরো মাঠ, এপার থেকে ওপার পুরো মাঠ, ছোট ছোট শুধু ঘাস, এছাড়া আর কিছু নেই। আর মাঝে মধ্যে একটা দুটো করে, মানে তাও খুব রেয়ার যে অনেকগুলো পুকুর, তা না হয়তো একটা কি দুটো এরকম রাস্তায় পুকুর ওরা দেখতে পেয়েছে। তো ঠিক আছে, ও বললো যখন তাই তো মাঠের মাঝখানে আমি একটা নতুন বউ, তাছাড়াও ভাসুর রয়েছে সাথে করে, এরম ভাবে টয়লেট করাটা শোভনীয় না। তো ঠিক আছে, আর তো কিছুক্ষণের পথ বলছে যখন, আমি একটু চেপে নিই আর কি। ঠিক আছে, আবার হাঁটতে শুরু করেছে। 10 মিনিট পর না ওর না ভীষণ তলপেটে না ব্যথা শুরু হয়েছে। যেহেতু ইউরিন অনেকক্ষণ যদি আমরা প্রেশার ক্রিয়েট করে চেপে রাখি, আমাদের ওখানে বিশেষ করে মেয়েদের একটা পেন শুরু হয়। আমার তো হয়, মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভীষণ পেন শুরু হয়। তো ওই কমলারও ওরকম পেন একটু একটু করে হতে শুরু করেছে। তো তখন দেখছি যে না, এই যে ব্যথা শুরু হলে তো আরো রাস্তা আছে, বা আমি একটা জায়গায় যাব, সেখানে একটা বাজে মেসি জিনিস তৈরি হবে। তো উনি তখন আবার হাজবেন্ডকে ডেকেছে যে না গো, আমি পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করেছি, আমি পাচ্ছি না চেপে থাকতে, আমার পেটে ব্যথা করছে, তুমি ব্যবস্থা করো। তা তখন বলছে দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি দাঁড়াও, আমি দিদিকে পাঠাচ্ছি, মানে বৌদিকে পাঠাচ্ছি আর কি। বৌদি এসছে, বৌদি বলছে কি হয়েছে? তো তখন বলছে বৌদি ভাই আমার ভীষণ জোরে টয়লেট পেয়েছে, জানো তো, আমি কিছুতেই চেপে রাখতে পারছি না। তো বলছে যে করবি, তা কোথায় করবি বলতো? এদিক ওদিক দেখছি যে কিছুটা দূরে, ধরো হাত 10-5 দূরে একটা পুকুর দেখতে পেয়েছে। এবার যেহেতু ঘটনাটা গরমকালে, তো মাঠের মাঝখানে পুকুর, মানে তুমি বুঝতে পারছো সূর্যের আলো একেবারে তীব্রভাবে সবসময় পুকুরের মধ্যে পড়ছে। তো ওই কারণে পুকুরের জল না একটা সীমিত পরিমাণে রয়ে গেছে মিডিলে, আর চারিদিকটা যেহেতু বড় পুকুর, চারিদিকটা না এরকম ঢাল মতো আর মিডিলে এইটুকুনি জায়গা যেখানটা জল রয়েছে। এবার ওই পরিস্থিতিতে থাকায় কি হয় জানো তো, এই ধারগুলোতে না তুমি যদি এই ধরো এইখান থেকে রাস্তা, তুমি যদি এই ধারে এসে দাঁড়িয়ে থাকো বা বসে থাকো না, ওই পার থেকে সচরাচর। যাই হোক, ওই রকম একটা যখন ওরা পুকুর পেয়ে গেল, তো বৌদি বললো ঠিক আছে তাহলে তুমি এই ধারে একটু টয়লেট করে নাও, আমি দাঁড়িয়ে আছি দেখছি। আর ওর হাজব্যান্ড আর দাদা তো কথা বলতে বলতে প্রায় অনেকটাই এগিয়ে গেছে। ও টয়লেট করেছে, বেশ করে নেওয়ার পর বলছে এইবার শান্তি, এবার চলো কত দূর যাবে, নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, ওরা যাচ্ছে। এবার মানে ওরা ওই অনুষ্ঠান বাড়িতে পৌঁছাবার আগেই ওর হাজবেন্ড, মানে কমলার হাজবেন্ড ও তার ভাসুর পৌঁছে গেছে অলরেডি। এবার তখনকার দিনে আমাদের মতো এই অ্যান্ড্রয়েড বড় ফোন ছিল না, ছিল ওই ছোট হ্যালো ফোনগুলো থাকে না, বোতাম টেপা ফোন। তো ওই বোতাম টেপা ফোন ছিল ওদের কাছে, মানে ওই বৌদির কাছে একটা ছিল, কমলার কাছে কোনো ফোন টোন ছিল না। তো আর ধরো নেমন্তন্ন বাড়ি 10-15 মিনিট গেলে নেমন্তন্ন বাড়ি, ঠিক সেই সময় হঠাৎ বৌদির সাথে বিভিন্ন ধরনের গল্প করতে করতে আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছে। তো বৌদি দুপা এগিয়ে গেছে, গিয়ে দেখছে ও আর পেছন করে দেখছে আসছে না। বলছে কমলা কি হয়েছে, দাঁড়িয়ে পড়লে যে তুমি? বলছে আমার না শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। বলছে যাবে না কেন? এই তো মাত্র 15 মিনিটের পথ বাকি, আর 1.5-2 ঘন্টা তুমি হেঁটে এলে, আর এইটুকুনি পথ বাকি বলছো যাবে না? আবার বাড়ি ফিরে যাবো, তাও তো অনেকটা পথ। বলছে না বৌদি, আমি যেতে পারবো না, আমার মোটে ভালো লাগছে না, আমার শরীরে অস্বস্তি বোধ হচ্ছে, আমি বাড়ি যাবো এক্ষুনি।
তা তখন বৌদি বলছে, দূর বোকা মেয়ে, চলো ওখানে চলো, অনেকক্ষণ হয়তো রোদ্দুরে হেঁটেছো, শরীর খারাপ করছে, তুমি ওখানে চলো, হালকা পাতলা কিছু খাও, দেখবে একটু রেস্ট নিয়ে আমরা পরে আসার সময় না ভ্যান ঠিক করে আসবো, হেঁটে আর আসবো না। বলছে না আমি যাবো না। হাতটা যেই ধরেছে না, হাতটা এরকম করে ছাড়িয়ে নিয়েছে। ছাড়ো বলছি, আমার ভালো লাগছে না, আমি যাবো না, আমার শরীর খারাপ লাগছে, তুমি আমার বরকে ডেকে দাও, ও আমায় বাড়ি দিয়ে আসবে, আমি যাবো না। তো বৌদি তখন বাধ্য হয়ে মানে নিজের হাজব্যান্ডকে ফোন করেছে, বলছে যে দেখো ওর ভাইকে পাঠাও, কোনো একটা বাইক টাইকে করে কাউর যদি জোগাড় করতে পারো তো, ওর বউ কেমন করছে, বলছে শরীর খারাপ লাগছে, বাড়ি যাবে। তা ওর ভাসুরও বোঝানোর চেষ্টা করলো যে একটু বলো যে এসেই তো গেছি, আবার বাড়ি ফিরে যাবে বেকার, তারপরে ঘরেও তো রান্না বান্না করা নেই, গিয়ে খাবেও বা কি। তা ও নাছোড়বান্দা, আমি যাবো না, আমার শরীর খারাপ লাগছে, আমি এক্ষুনি বাড়ি যাবো। তা ওর হাজব্যান্ড একটা ভাইকে যা হোক করে বলে যে চল, তোর বৌদি রাস্তার মধ্যে এরকম শরীর খারাপ করছে, একটু গাড়িটা নিয়েছো। তো নিয়ে গেছে, ওর হাজব্যান্ডও কিছু বোঝানোর চেষ্টা করেছে যে চলো বা কিছু, তো ও কিছুতেই কারোর কোনো কথা শুনছে না। ও বলছে আমি যাবো না, আমার ভালোই লাগছে না। তো ঠিক আছে, অত কথা না বাড়িয়ে ওকে বাড়িতে ওরা ড্রপ করে দিয়ে চলে গেছে। মানে জাস্ট বাড়ির উঠোনের সামনে রেখে দিয়ে ওরা আবার হাজব্যান্ড আর ওই সেই যে ছেলেটি ছাড়তে এসেছিল, সে দুজন মিলে আবার ওই নিমন্ত্রণ বাড়িতে চলে গেছে। ও এসেছে, ও শাশুড়ি ঘরে ঘুমোচ্ছে টুমোচ্ছে, ও নিজের মতো নিজের ঘরে গিয়ে দরজাটা ভেজিয়ে দিই, ছিটকানি দেয়নি, এমনি দরজা ভেজিয়ে দিয়ে শুয়ে পড়েছে হয়তো। এইবার সন্ধ্যাবেলা মানে গ্রামের দিকের বয়স্ক মহিলা, তো মানে ওর শাশুড়ির কথা বলছি আর কি, বয়স্ক মহিলা, ওরা আরও সব মহিলাদের সাথে বসে বসে বিকেল সন্ধ্যার দিকে গল্প কাছা করতো। আর এইদিকে বাড়ির দুই বউ ছিল, একজন ধরো একটু ধূপ ধুনো দিচ্ছে ঘরে, একটু সন্ধ্যা দিচ্ছে, আর কেউ হয়তো টিফিনের ব্যবস্থা করছে, একটু মুড়ি মাখছে, চা করছে, এরকম মানে রেগুলারের জীবনে ওদের এরকম। শাশুড়ি আসছে সঙ্গে সঙ্গে তাকে একটু চা মুড়ি করে দিচ্ছে, হাজব্যান্ডরাও ঢুকছে। তো সেদিনও ওর শাশুড়ি ওই রকম বন্ধুদের সাথে মানে মহিলাদের সাথে আর কি গল্প গাছা করতে বেরিয়েছে। বেরিয়ে উনি ঢোকে ধরো ওই 6:30 6:45 সময় বাড়িতে ঢোকে। তা গরমকাল হলেও 7:30 7:45 নাগাদ, 6:30 6:45 নাগাদ আমাদের আর কি সন্ধ্যা হয়ে যায়। সেদিনও উনি ঢুকেছে, দেখছে সারা ঘর অন্ধকার, কেউ কিছু ধূপধুনো দেয়নি। তো বললো বাবা ছোট বৌমা তো এসে গেছে, ধূপধুনো দিল না। তা উনি একটু ক্ষুণ্ণ হয় আর কি, গজগজ করতে করতে দেখে দরজার কাবারটা একটু হাত দিয়ে খুলে, মানে পাল্লাটা খুলে দেখে বৌমা না পিছন পাশ ফিরে আর কি চুইকিতে শুয়ে রয়েছে। তা উনি তখন নিজের মতো বলছে যে হ্যাঁ বাড়ির বউ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় শুয়ে রয়েছে বলে নিজে সন্ধ্যা টন্ধা দেওয়ার ব্যবস্থা করছে, এবং মনে মনেও ভাবছে যে ও মেয়েটার হয়তো শরীর খারাপ, বলছিল শরীর খারাপ বলে নেমন্তন্ন বাড়িও খেলো, তাহলে হয়তো খুব শরীর খারাপ থাকে, আমি আজকে সব করে দিই, রোজ তো ওরাই করে। তা উনি সমস্ত ঘরে দুয়ারে দুয়ারে জল টল দিয়ে পুজো আচ্ছা দিয়ে যেই বসেছে, তখন ওরা ঢুকেছে। তার ঢোকাতে এবার হাজব্যান্ড ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে বলছে কমলা, দেখছে ও পাশ ফিরেই শুয়ে রয়েছে, কমলা তোমার শরীর কেমন আছে? ও কোনো উত্তর নেই। আর বেশ একবার জিজ্ঞাসা করেছে, কোনো উত্তর নেই। গায়ের কাছে গেছে, দেখছে চোখটা খুলে না শুয়ে রয়েছে, মানে চোখটা বন্ধও না, চোখটা খুলে শুয়ে আছে। তো হাজব্যান্ড বলছে এরকম করে শুয়ে আছো কেন? ওঠো ওঠো, ভর সন্ধ্যাবেলা শুয়ে থাকতে নেই, আমি গা হাত পা ধুয়ে আসছি বলে হাজব্যান্ড বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর হাত পা ধুয়ে ঢুকেছে, ঘরে যেই ঢুকেছে, ওর ঘরে না চৈকি, খাট না, চৈকিগুলো হয় না, যা চারদিক দিয়ে ওঠা যায়, একটা চৈকি রয়েছে, পাশে একটা আলনা রয়েছে। এবার দেখছে ওর চৈকির পাশে গুপটি মেরে, চুলগুলো বেশ বড় বড় ছিল, আর গ্রামের দিকে মেয়েরা তো চুল টুল বড়ই থাকে। এবার চুলটা খুলে বসে রয়েছে, ওই যেই শাড়ি পরে ও গেছিল সেই সব শাড়ি পরেই একটা সাইডে বসে রয়েছে। তো হাজব্যান্ড বলছে কি গরমভাবে বসে আছে, চলো বাইরে চলো, বৌদি টৌদি সবাই আছে, আজকে বেশ ছুটি ভাব, একটু গল্প টল্প করা যাবে। ওনা কোনো উত্তর দিচ্ছে না। কাছে গেছে হাজব্যান্ড, পাশে বসেছে। বলছে ও কমলা কি হয়েছে তোমার, সকাল দিয়ে এরকম করছো? ও মাথাটা জাস্ট এরকম করে নিচু করে রয়েছে। বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে, করার পর ও একটা খোনা গলায়, মানে পুরোপুরি ছেলেদের মতো না, পুরোপুরি নিজের গলাও না, মেয়েদের মতো না, ও বলছে ভাত খাবো খিদে পেয়েছে, ভাত খাবো খিদে পেয়েছে, কনস্ট্যান্ট বলে যাচ্ছে, একবার দুবার তিনবার। যখন বারবার বলছে, ওর বাবা যে হ্যাঁ হ্যাঁ খিদে পেয়েছে খাবে, বারবার বলছো কেন এরকম পাগলের মতো প্রলাপ বকছো, দাঁড়াও আমি গিয়ে বাইরে বলছি। ও
ও ওইভাবেই ওখানে বসে বসে টলছে, মৃদু মৃদু টলছে, আর একটাই কথা বলছে, ভাত খাবো ভাত খাবো। এবার ও বাইরে গেছে, বলছে ও মা কিছু ভাত টাত রয়েছে, তুমি খাবার পর তোমার ছোট বৌমার বড্ড খিদে পেয়েছে বোধহয়, ভাত খাবো করে মাথা খারাপ করছে। তা উনি বলছে এই সন্ধ্যাবেলা ভাত খাবে, আর তাছাড়া তরকারি গাছে তো কিছু নেই, করা হয়নি, উনুন জ্বালা হয়নি, একটুকুনি ভাত পড়ে রয়েছে শুধু। তা বড় বৌদি বলছে, তা মা তাহলে ভাত টাত খাওয়ার দরকার নেই, ও আমি মুড়ি মাখছি ভালো করে, চা করছি, সবাই মিলে খাওয়া যাবে। তা ভাইকে বলছে, যা ভাই বউকে ডেকে নিয়ে আয়, আমি খাবার রেডি করছি। ও গেছে, গিয়ে বলছে যে চলো, বৌদি মুড়ি মাখছে, মুড়ি খাবে। ও কিন্তু একটাই কথা বলে যাচ্ছে, ভাত খাবো ভাত খাবো। ও অতটা পাত্তা দেয়নি আর কি। ঠিক আছে, কিছুক্ষণ পর গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়েছে। একটা বড় ড্রয়িং রুম, সবাই মিলে বসে গল্প করছে, চা খাচ্ছে, মুড়ি খাচ্ছে। ওকেও বৌদি নিয়ে এসে একটু মুড়ি আর চা দিয়েছে। মুড়িটা যেই দিয়েছে না, ও ছুঁড়ে ফেলে দিয়েছে। তখন ফেলে দেওয়াতে এরকম করে তাকিয়ে দেখছি, চোখ দুটো না, আমি তোমায় কি বলবো, ওই আমাদের যখন জয় বাংলা হয় বা চোখ ওঠে যেটা বলি, চোখটা দেখবে পুরো লাল হয়ে যায়, আমাদের এই যে সাদা অংশটা এটা দেখা যায় না, পুরো লাল হয়ে যায়, তার মধ্যে কালো, ঠিক ওই রকম, একেবারে ওই রকম হুবহু চোখটা লাল হয়ে গেছে, চোখের মনি, চুলগুলো খোলা, বড় বড় চোখ করে তাকিয়ে বৌদিকেই বলছে, হ্যাঁ তুই মুড়ি দিয়েছিস কেন, ওরা চলে আসবে, তাড়াতাড়ি ভাত দে আমায়, ভাত খাবো, খুব খিদে পেয়েছে, আমায় ভাত দে আমায় ভাত দে, এরকম করে ছটফট ছটফট করছে। আর ঠিক সেই মুহূর্তে ওর হাজব্যান্ডটা খুব জোরে চিৎকার করে উঠেছে, কমলা, এরকম করে, বুঝছো তো? যেই ওরকম চিৎকার করেছে, ওনা ফেট, ও ওখানেই কলা গাছের মতো পড়ে গেছে। তো ওকে নিয়ে যাওয়া হয়েছে ঘরের মধ্যে। তা সবাই মনে করলো যে হতে পারে অনেকটা পরিশ্রমের জন্য এরকম করছে, তাছাড়া সবে বিয়ে হয়েছে মানে একটা নতুন পরিবেশ, হতেই পারে মেন্টাল কোনো চাপ রয়েছে। তো ওরা ওকে আর তেমন কোনো বিরক্ত করেনি, দরজাটা জাস্ট বন্ধ করে দিয়ে রয়ে গেছে। কিছুক্ষণ পর জানো তো, বেশ কিছুক্ষণ পর, ঘন্টাখানেক পর, মানে শাশুড়ি বউতে রান্না বসিয়েছে, রান্না টান্না হচ্ছে। এইবার গল্প করছে, মানে কমলার যে শাশুড়ি ছিলেন আর যা ছিলেন, বলছে হঠাৎ করে বউয়ের কি হলো বলো তো, এরম তো করে না, খুব শান্ত হাসি খুশি মেয়েটা। এবার এরকম দু এক কথা বলছে, আস্তে থেকে এসে, মানে ওরা শুনতে পাচ্ছে আর কি, শুনে জাস্ট কল্পনা করো কিরকম সিচুয়েশন, বাড়িতে কেউ নেই, এবার শুনতে পাচ্ছে পেছন থেকে এসে, কি রে ভাত হলো, ভাত খাবো যে, খিদে পেয়েছে। এবার শাশুড়ি আর বৌদি না একটু চমকে উঠেছে, ফট করে একটা বাইরে আওয়াজ, আর গলাটা না তখন আর কোনো মানে মেয়ের না, একটা ছেলের গলা। এবার হঠাৎ করে বৌদি বলছে, ও কমলা, ইয়ে কি গলায় কথা বলছো তুমি, এরকম করে তো তুমি কথা বলতো না, তোমার গলার টোন তো এরকম নয়। বলছো অত কথা কেন, তুমি ভাতটা হয়েছে নাকি বলো, আমার যে বড় খিদে পেয়েছে। বলছে আচ্ছা বসো, ভাত হয়ে এসছে, দাঁড়াও দিচ্ছি, তোমাকে দেবো তো, রোজই তো দিই। বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমার কাছে সময় নেই অত, আমার কাছে সময় নেই। বলছে যাও তুমি তোমার ঘরে যাও, আমরা রান্না করে তোমায় ডাকছি। ও চলে গেছে ঘরের মধ্যে, গিয়ে তারপরে ভাত খেতে বসেছে। এবার মানে নর্মালি দিনে কি হয় যে ওরা তিনজন মেয়ে পরে খায়, দুজন মানে ওর কমলার স্বামীকে আর ভাসুরকে আগে খেতে দেওয়া হয়। কিন্তু সেদিনকার না ও এতটাই মানে কি অস্থির করছে যে আগে ওকে খেতে দেওয়া হচ্ছে। তখনও ওর বররা ধরো গল্প করতে গেছে বন্ধু বান্ধবের সাথে, ঘরে ঢোকেনি। খেতে দেওয়া হয়েছে, শাশুড়ি আর বৌমা দেখছে, হাঁড়ির পর মানে ভাতের পর ভাত, একতলা ভাত দিয়েছে, বেশ ডাল তরকারি দিয়ে, খাচ্ছে খাচ্ছে, ভাত শেষ। বলছে ও বৌদি না, ঠিক মানে ওই দাও 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 দাও, আরো ভাত দাও, মানে ও কাউকে সম্বোধন করছে না, ঠিক আছে, আরো ভাত দাও, কিন্তু গলাটা ছেড়ে দে। মানে প্রথমে যেরকম একটা কর্কশ গলা বেরিয়েছিল, আস্তে আস্তে গলাটা কিন্তু কনভার্ট হয়ে গেছে একটা মেল ভয়েস, ঠিক আছে। ওরকম বসে ভাত খাচ্ছে, ভাত দিচ্ছে, ভাত খেয়ে নিচ্ছে, ভাত দিচ্ছে। একটা সময় পর চাল শেষ, মানে ওই 4-5 জনের জন্য যে রান্না হয়েছিল পুরো চালের ভাতটা ও একা খেয়ে নিয়েছে। মানে আর সে খাওয়া যে বলছে খাওয়া সে নর্মাল মানুষের মতো হতেই পারে না, মানে একটা সুস্থ মানুষ অন্তত এইভাবে খাবে না। সেই
এরকম এরকম করে একবার এই তরকারি তুলছে, একবার ডাল তুলছে, সারা হাতে গায়ে শাড়িতে, এমনকি সেই শাড়ি ছাড়েও নি, ওই অবস্থায় খেয়ে চলে গেছে। নিয়ে ওর হাজব্যান্ডরা আসার আগে ও গিয়ে শুয়ে পড়েছে, মানে খাওয়া হয়ে গেছে, ও গিয়ে শুয়ে পড়েছে। তা ওর শাশুড়ি মা বলছে, কি গো বড় বৌমা এরকম করছে কেন, ছেলেকে কি বলবো? তো বলে দরকার নেই, দাঁড়াও না, আর আজকের দিনটা যাক না, ও ঘুম থেকে উঠে দেখবে কালকে ঠিক হয়ে গেছে, ও তো তুমি চিন্তা করো না। ঠিক আছে, ঘুমিয়েছে। পরের দিন ওরা খেয়ে দিয়ে নিয়ে আছে। সকালবেলা মানে হাজব্যান্ড যখন ধরো খেয়ে দিয়ে ঘরে ঢুকেছে, দেখছে ও পাশ ফিরে শুয়ে রয়েছে, তো ভাবছে ঘুমিয়ে পড়েছে, শরীর খারাপ, ডিস্টার্ব করেনি। উনি ওনার শুয়ে পড়েছে, কিন্তু ওনার একটা ডাউট হলো কি না, কমলা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, মানে ধরো কোথা থেকে এসে সঙ্গে সঙ্গে জামাটা ছাড়তে হবে, কাপড়টা ছাড়তে হবে, কিন্তু ও যে সেই সারাদিনের যেই পরে থাকা একটাই পোশাক, যাইতে ও রাস্তায় ঘুরেছে, বাইরে টয়লেট করেছে, সেই শাড়িটা পরেই রয়েছে, ঘুমিয়েও পড়েছে। তো ওইটা একটু ডাউট হওয়াতে তবু উনি না ডাকেনি, যে ঠিক আছে শরীর খারাপ, একদিন ওর তো হয়তো ইচ্ছাই করছে না, তাই ওঠেনি। তো উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন ভোরবেলা উঠে দেখছে যে যেরকম নর্মাল ড্রেস চেঞ্জ করে এসেছে, চা নিয়ে এসেছে। এবার তা ওর স্বামী বলছে, কি গো শরীর কেমন আছে, ডাক্তারখানায় যাবে, কাল তো খুব শরীর খারাপ করছিল, বড্ড কেমন একটা করছিলে যেন। বলছি কেমন করছিলাম, আরে বলছে এত শরীর খারাপ ছিল গো আমার, যে আমি শাড়িটাও বদলাতে পারিনি। বলছে হ্যাঁ আমিও তাই ভাবছিলাম যে তুমি শাড়ি কেন বদলালে না। যাই হোক, নর্মাল যেরকম স্বামী স্ত্রীর কথা হয় কথা হলো। সকালবেলা সমস্ত কাজকর্ম করলো, হাজবেন্ড তার দাদা সবাই কাজে চলে গেছে। ঠিক দুপুরবেলা ওই 2-2:30 বাজে, ভাত রান্না টান্না হচ্ছে, খাবে। এবার ওই সময় কমলা না বাইরের উঠোন ছিল, বড় একটা উঠোন রয়েছে, উঠোনের এক সাইডে বসার জায়গা, আর একদিকে ওই পোলট্রি, মানে পোলট্রি ঠিক বলবো না, মুরগি হাঁস রাখার ঘর। তো ওখানে বসে বসে পা ধুলোচ্ছে। বৌদি গিয়ে বসেছে, যে কি গো তোমার শরীর টরীর ঠিক আছে তো, কাল তো বড্ড মোটায় খারাপ ছিল শরীর, কি ভুলভাল বকছিলে, এরকম বিভিন্ন ধরনের গল্প টল্প করছে, যে ওখানে গেলাম ওরা ভালো টালো খাওয়ালো, এরকম বিভিন্ন কথা বলছে। ও না সেই সময় আবার ওর চুলটা খোলা, ও দুলছে, আবার ওরকম করে সাইড পর্যন্ত তাকিয়েছে, তাকিয়ে বলছে ভাত হয়েছে, এরকম করে ভাত হয়েছে। এবার হ্যাঁ ভাত তো হয়েছে, কেন তুমি আবার ভাত খাবে? বলছে হ্যাঁ ভাত খাবো, ভাত দে, ওরা চলে আসবে, তুই ভাত দে এরকম। এবার বৌদিটা না একটু ভয় পেয়ে গেছে বা অদ্ভুত লেগেছে, ও না ঘরে চলে এসছে, মানে রান্নাঘরে চলে গেছে। শাশুড়িকে বলছে, ও মামা আবার না সেই একই রকম ভাবে ভাত চাইছে, জানো তো কমলা। যেই দু একটা কথা বলছে, ঠিক সেই মুহূর্তে কমলা এসছে। এই ভাত দিবি তো, তাড়াতাড়ি ভাত দে, নয়তো কিন্তু আমি মাংস দিয়ে ভাত খাবো, আমি কিন্তু কালকের মতো ডাল খাবো না, আমি মাংস খাবো, এরকম পাগলের মতো প্রলাপ বকছে, নিচে এরকম করে কথা বলছে। এবার শাশুড়ি বলছে, এই মেয়ে তুই কি পাগল হয়ে গেছো, মাংস কোথায় পাবো ভাত দুপুরবেলা? এবার এরকম করে যে তেড়ে এসছে, ও না ওই শাশুড়ির মুখের কাছে চলে গেছে, কাছে গিয়ে বলছে, মাংস না দিলে ওই যে মুরগিগুলো দেখছি কাঁচা চিবিয়ে খাবো, আর বেশি কথা বলে তোর মাথাটা চিবিয়ে খাবো। আর না শাশুড়ি অবাক, যে বৌমা আমার কি বলছে, এত বড় একটা কথা। আমি এখন হাসছি, কিন্তু সেই মুহূর্তে তুমি জাস্ট কল্পনা করে দেখো, বাড়িতে কেউ নেই আর একজন ওরকম তাণ্ডব শুরু করেছে। ঠিক আছে, ও বলছে আর লাফাচ্ছে, যেখানে দাঁড়িয়ে আছে, মানে স্থিরভাবে আমরা যেরকম নর্মালি কথা বলি, ওরকম নর্মালনেস ওর মধ্যে কিছু নেই, শুধু লাফাচ্ছে, আনচান করছে, তাড়াতাড়ি ভাত দে ওরা চলে আসবে, মাংস দিয়ে ভাত দে, এরকম করছে। তা মানে একবার বলছে, একবার বাইরে যাচ্ছে, মানে ওই মুরগিগুলোর কাছে যাচ্ছে, এই মাংস দিয়ে ভাত দে, আমি ভাত খাবো, ওরা চলে আসবে, এইরকম বিভিন্ন ধরনের প্রলাপ বলতে থাকছে। তখন বৌদি আর মানে শাশুড়ি বড় বউ মিলে আলোচনা হচ্ছে, যে কি গো মা কি করবো, এরকম করছে যে মাংস এখন করতে গেলে তো ঢের সময়। তো শাশুড়িমা বলে দরকার নেই, বাড়িতে যখন কেউ নেই, ও যা বলছে করুক, যদি কামড়ে টামড়ে দেয়, ওরা ভেবেছে পাগলা হয়ে গেছে, বুঝেছো, যে কামড়ে টামড়ে দেয় যদি পাগল হয়ে গেল। শাশুড়িমা বলছে যে কথা বাড়ানোর দরকার নেই, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, ছোট ছেলে আসুক, তারপর বাকি কথা হবে, ও যা চাইছে যেমন চাইছে চলো তাই করে দিই। এবার মুরগি কাটা, আমি একটা কথা বলি, একটা মানুষ কতক্ষণ দৌড়াতে পারে বা হাঁটা চলা করতে পারে, খুব বেশি হলে, মানে আমরা নর্মাল যে মানুষ খুব বেশি হলে হয়তো 5 মিনিট কি 15 মিনিট, এর থেকে বেশি কিন্তু আমরা কন্টিনিউ দৌড়াদৌড়ি করতে পারবো। এবার ওই যে মুরগি কাটা, মানে নিজেরা ঘরের মুরগি, মানে বুঝতেই পারছো, ঘরের মুরগি কেটেছে, মুরগিটাকে রান্না করেছে, প্রায় 1.5 ঘন্টা, কম করে হলেও
ওরা চলে এসছে, ওরা আসলে আমায় আর খেতে দেবে না, এরকম কিছু অসংলগ্ন কথাবার্তা। ওই 1.5 ঘন্টা পর না মানে ও গরমের সময় চুল খুলে শাড়ি পরে ওরকম হচ্ছে, ওর শাশুড়ি না রীতিমতো কেঁদে দিয়েছে যে মা কি কষ্ট করছে মেয়েটাকে, কি হলো হঠাৎ করে এরকম। এবার যাই হোক ওকে খেতে দিয়েছে, ও ব্রাশে খেলছে বলেছে। তো এবার বড় বউ কি করেছে, সেই ফাঁকে মানে দেওরকে ফোন করেছে, ফোন করে বলছে আমার না কোনো গন্ডগোল লাগছে, তুমি কোনো যদি ওঝা যা হোক একজনকে নিয়ে আসো, তান্ত্রিক গোছের কাউকে, এর মনে হচ্ছে ভূতে পেয়েছে। এবার দেওর বলছে তুমি কি পাগল হয়ে গেছো বৌদি, আজবসা কি কথা বলছো, বলে তুমি জানো না যা করছে, তুমি কল্পনা করতে পারবে না। এবার ও বলছে যে তো রাখো তো, আমি কাজের মধ্যে আছি, ও হয়তো জ্বর টরে মাথা খারাপ হয়েছে, তোমরা এই আর কয়েক ঘন্টা রাখো, আমি বাড়ি এসে তারপর ডাক্তারখানায় নিয়ে যাবো। এবার শাশুড়ি আর বৌদি না জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে এক কোণে, আর ও খাচ্ছে আর ওরা শুধু খাবার দিচ্ছে। একটা গোটা মুরগি, 1 কড়া মাংস ওটা একা খেলো, 1 হাঁড়ি ভাত একা খেলো, খেয়ে হাত ভাত এরকম চাটতে চাটতে, মানে পজিশন তো এমন এমন হয় মানুষকে দিয়ে এমন এমন কাজ করে ধারণার বাইরে। কি করে হয় যে কেউ কেউ বলে হয়তো মেন্টালি কোনো ডিস্টার্বেশনের জন্য, কিন্তু যখন পজিশন মানুষের হয়ে থাকে 5-6 জন একটা মানুষকে ধরতে পারে না, তার মানে বুঝতে পারছো কোথা থেকে যে অত শক্তি নিয়ে সেটা কি পসিবল, আই ডোন্ট নো। তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু জানিও যে ওরা এতটা শক্তি কি করে পায়, যদি ওর মধ্যে কোনো একটা এক্সট্রা অ্যান্টিটি বলো বা পাওয়ার না আসে, ও এতটা এনার্জেটিক হয়ে যায় কি করে। যাই হোক অতটা খাবার একটা মানুষ খেয়ে নিল, খেয়ে নিয়ে ওর মতো ঘরে চলে গেছে, হাতটা তো ধোয়নি, ওইভাবে চলে গেছে, এরা কিছু বলেও নি, মানে এরা কিছুই বলেনি আর। এবার বিকাল বিকাল ও কমলার হাজব্যান্ড এসছে, তা এসে বলছে বৌদি কোথায়, ও বলছে বাবা ও ঘরে আছে, তুমি জানো একটা গোটা মুরগি সঙ্গে 1 হাঁড়ি ভাত খেয়েছে তোমার বউ, একটা কি একটা সুস্থ মানুষ খায়, তুমি কি পাগল হয়ে গেছো নাকি, তুমি আমার কথা শুনছো না, দেখো নিশ্চয় মানে কোনো না কোনো কিছু তো একটা হয়েছেই ওর, এটা স্বাভাবিক জিনিস না, বা এটা জ্বর জারি না যে এরকম করে মানুষ খাবে পশুর মতো। তো যাই হোক ও ঘরে ঢুকেছে, ঠিক ঘরে ঢুকেছে যখন না ওই আজানটা যেই টাইমে হয়, ধরো ওই আমি তোমায় বলছি খুব বেশি হলে 5:30 কি 6:45 মধ্যে, তোমরা যারা মানে জানো এক্স্যাক্ট আমাকে টাইমটা বলে দিও, আমি ঠিক টাইমটা মানে লোকেট করতে পারছি না, কিন্তু আমি কাল বা পরশু দিনও শুনছিলাম ঠিক বিকালটা পড়ছে আর সন্ধ্যাটা হচ্ছে, ওই ওই টাইম পিরিয়ডটা। ওর হাজব্যান্ডও তার 2-5 মিনিট আগে ঘরে ঢুকেছে, ঢুকে হঠাৎ করে ওরা যখন আলোচনা করছে আর কি, বৌদি এরকম ঘটনাগুলো বলছে, মা কান্নাকাটি করছে, হঠাৎ না ওরা শুনতে পাচ্ছে ওই রুমের ভেতর থেকে আজানের, মানে ওরা যেইগুলো আর কি পড়ে নামাজ পড়ার সময়, নামাজটা আর কি যেভাবে পড়ে ওরকম একটা আওয়াজ আসছে। ওরকম যে আওয়াজ আসছে, ওর হাজব্যান্ড আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলেছে, দরজাটা খোলাই ছিল মানে এমনি ভেজা দেওয়া ছিল, দরজাটা যে খুলেছে দেখছে মানে ও সেই মুসলিমরা যেইভাবে বসে আর কি নামাজ পড়ে, ও ওই রকমভাবে বসে ওই উর্দু ভাষায় নামাজ কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, মন্ত্রগুলো পড়ে যাচ্ছে। ও তখন মানে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, ও কি করে পারবে, মানে একটা গ্রামের সরল সিধা মেয়ে, সে একটা বাঙালি ঘরের মেয়ে, বাড়িতে কেউ কখনো মুসলিম সেইভাবে আসেনি দেখেনি, ও নামাজটা পড়তে পারবে কি, হতেই পারে টুকটাক কিছু জানে, কিন্তু নামাজ পড়াটা ইট নট ইজি, মানে মুসলিমরা ছাড়া সাধারণ মানুষ আমরা পারবো না। তো ও না ওটা দেখেছে যখন, তখন না ও ফিল্ড আউট যে না বৌদিমা ঠিকই বলছে কোনো সমস্যা আছে। তো ততক্ষণে ওর দাদাও এসেছে, তো ওরা কি করেছে, ডিস্টার্ব করেন, ও যা করছে করে দরজাটা বন্ধ করে দিয়ে এবার এরা আলোচনা হচ্ছে কোথায় যাব। তা 2 ভাই মিলে কি করেছে, বলছে বাইরে দিয়ে দরজা বন্ধ কর, চল আমার একজন চেনা জানা বাবা আছে, মানে উনিও মুসলিম, ঠিক আছে, মানে ওনার কাছে নিয়ে যাব। তো তার আগে কি করেছে ওরা ফোন করে নিয়ে, যেহেতু অনেকটা দূরের রাস্তা, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, বুঝছো তো, গিয়ে যাবে পাবে না, ফিরে আসবে, তারপরে এরকম একটা মানুষকে রেখে দিয়ে ঘরের মধ্যে আরও 2 জন মেম্বার রয়েছে। তো ওরা কি করছে, ফোন করছে, যখন ফোন করেছে ওই বাবা ফোন তুলেছেন, বলছে ঠিক আছে তোমরা খুব তাড়াতাড়ি চলে আসো সিচুয়েশন শুনে। আরেকটা কথা ওদেরকে বলেছে, বাড়িতে যদি যে থাকে তাকে বলেছে একটু মানে ওই ধুনো ঝোবার মধ্যে একটা কর্পূর
5টা লবঙ্গ, 2টো এলাচ দিয়ে মানে তোমাদের যে ইষ্ট দেবতা আছে আর কি তার নাম করো, আর চারিদিকে পুরো এলাকায় ধুনো দাও আর গঙ্গা জল ছড়াও, আমি আসছি। আর ওকে দরজাটা বন্ধ করে রেখে দাও, ও যাতে কোনোভাবে বাইরে না যায়, ও বাইরে চলে গেলে কিন্তু পালিয়ে যাবে, ওকে ধরা যাবে না, ঠিক আছে। এবার ওরা বেরিয়ে গেছে, এরা এই যেই ধুনো দিতে শুরু করেছে বা গঙ্গা জল ছড়াতে শুরু করেছে, ঘরের ভেতরে তাণ্ডব হচ্ছে, যে রুমের ভেতরে রয়েছে মনে হচ্ছে না চৈকিটাকে বাড়ি মেরে মেরে কেউ ভাঙছে, ও জোরে জোরে আওয়াজ। আর একটাই কথা, আমাকে ভাত দে, ওরা চলে আসলে তো ভাত খেতে পারবো না, তোরা আমায় ভাত দে, তোরা বুঝতে পারছিস না ওরা আমায় নিয়ে চলে যাবে, তাড়াতাড়ি ভাত দে, আরো মাংস খাবো, যদি না দিস এইবার কিন্তু একে খাবো। এবার ওরা না বেশ আধ ঘন্টা মতো টাইম কেটেছে, ওরা তখন ওর কথা কিছু পাত্তা দেয়নি, ঠিক আছে। একটা সময়ের পর কি হচ্ছে, মানে মানে বিভৎস একটা পচা গন্ধ, নোংরা গন্ধ, মানে পটি করলে টয়লেট করলে যেরকম গন্ধ হয় ওরকম গন্ধ বাইরে দিয়ে ভেসে, মানে ভিতর দিয়ে ভেসে, ওরা ঘরের বাইরেটাতেই দাঁড়িয়ে রয়েছে কিন্তু শাশুড়ি আর বড় বৌমা। এবার তখন যেই দেখছে যে ওরকম হচ্ছে, তা বৌদি বলছে কমলা তুমি একটু শান্ত হও, দেখো ঠিক হয়ে যাবে সমস্ত কিছু। তখন কমলার গলা শুনতে পাচ্ছে, কমলা বলছে বৌদি আমায় বাঁচাও, আমায় মেরে ফেললো, আমায় মেরে ফেললো, তুমি দরজাটা খোলো, তুমি দরজাটা খোলো। এবার ও শাশুড়ি বলছে না বড় বৌমা, ভুল করেও দরজা খুলবে না, ও যদি একবার বেরিয়ে যায় ওকে কিন্তু আমরা ধরতে পারবো না, আর আমার বৌমাকে হারিয়েই ফেলবো সারা জীবনের জন্য, তুমি যাই হয়ে যাক দরজাটা খুলো না। তো সেই মুহূর্তে যখন ওরকম হচ্ছে হওয়ার পর, বিভিন্ন আওয়াজ টাওয়াজ হওয়ার পর কিছুক্ষণ পর আস্তে 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 যেই ধুনোটা সারা ঘরে গেল বা কিছুটা ধুনো ওর ঘরের ভেতরে ঢুকলো, আস্তে আস্তে শান্ত হয়ে গেল যথারীতি। এইবার মানে ওই যে পীর বাবাকে আর কি ডেকে নিয়ে এসেছিল, সে এসছে, এসেতে দেখছে এই পীর বাবা আর কি এসেছে, এসে দেখছে যে বলছে ঠিক আছে চলো ওই ঘরটাতে নিয়ে চলো যেই ঘরে ও রয়েছে। উনিও ওই রকম ধুনো করেছে, একটা ধুনো করে, আর দেখবে ওদের সেই মোড়কের পালকের একটা ঝেঁটা টাইপের থাকে, এরকম করে করে ওরা সেই ধুনোটাকে চারদিকে ছড়ায় আর বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়ছে। ওরকম ধুনো দড়াতে দড়াতে ওই ঘরের দরজার সামনে গেছে, গিয়ে ওর বরকে বলছে দরজাটা খুলে দাও। দরজাটা যেই খুলেছে, বিশ্বাস করবে না, পুরো ঘরে ঘরে বেশি কিছু ছিল না, ধরো একটা চৈকি ছিল, একটা আলনা ছিল, আর একটা আয়না ছিল, মানে ধরো ওই শোকেস টাইপের যেই থাকে না ওরকম একটা ছিল। তো যেই ওটা খুলেছে দেখছে জামা কাপড় বিছনা মাদুর সব উলট পালট করা, উলট পালট করা, কিছু কিছু জায়গায় পটি করে রেখেছে, কিছু কিছু জায়গায় টয়লেট করে রেখেছে, রেখে ওকে আর ফট করে খুঁজে পাচ্ছে না যে জামা কাপড় নোংরার মতো কোথায়। যে একটা কোনায় মাথাটা উঁচু করে বসে আছে, ওই বাবাটা গেছে গিয়ে মন্ত্র করছে, মন্ত্র করে দিয়ে ওকে ডাকেও নি, ওনার যে পুজো স্থল আর কি তৈরি করেছে ওইখানটা এসে বসে পড়েছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে কমলা নিজেই বেরিয়ে এসছে। ও যখন বেরিয়ে আসছে, ও সারা গায়ে দেওয়ালে, মানে দেওয়ালে টেওয়ালে না পটিগুলোকে লাগিয়েছে, সারা গায়ে মেখেছে, মাখার পর যখন বেরিয়ে আসছে ওরা দেখছে 10টা আঙুল থেকে রক্ত ঝরছে। ওই যে ও অনেকক্ষণ ধরে বলছিল যে আমাকে ভাত দে, আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে, যখন এরা বন্ধ করে রেখেছে ওই যেই টাইমটা আর কি আনতে গেছিল ওই পীর বাবাকে, ও কি করেছে খিদের তাড়নায় ও ওকে দিয়ে বলো বা ও যেই হোক সেই অ্যাক্টিভিটি করেছে, কমলার এই হাতের এইগুলোকে চিবিয়েছে, প্রত্যেকটা আঙুলগুলোকে চিবিয়েছে, মুখগুলো নেই, মাংস ঝুলছে, কোনোটা আবার নখ অর্ধেক ঝুলছে, এরকম হয়ে সেই হাতটাতে রক্ত মাখামাখি অবস্থা একটা। যাই হোক গিয়ে বসেছে, বসাতে ও বিভিন্ন ধরনের তন্ত্র আচার করলো, জিজ্ঞাসা করলো তুই কোথা থেকে আসছিস, প্রথমত তো বলবে না, বলতে চায়ও না এন্টিটিরা। যেহেতু একটা কথা, আমি এতদিন ধরে এই ভূতের টুকটাক কাজ করে আসছি হরার জিনিস নিয়ে, তো আমি একটা জিনিস খুব ভালোভাবে নোটিস করেছি, যখনই এরা কোনো তন্ত্র সাধকের কাছে বলো বা কোনো পীর বাবা সফির কাছে বলো এরা যায়, ওরা কিন্তু নিজের পরিচয়টা রিভিল করতে চায় না, কারণ পরিচয়টা রিভিল হলেই ওরা না ওদেরকে কন্ট্রোলে বা আয়ত্তে নিয়ে আসতে পারে। অচেনা অপরিচিত কাউকে না কন্ট্রোলে নিয়ে আসা যায় না, যেই ওই পরিচয়টা জেনে যাবে বা নামটা জেনে যাবে খুব সহজে ওরা ওদেরকে আয়ত্ত করে নিতে পারে। তো সেই কারণে ওকে না ওই আয়ত্ত করবার জন্য
খুব পরিমাণে অ্যাপ্রোচ করে ওর পরিচয় জানানোর জন্য। অনেকক্ষণ পর ও পরিচয় জানায় যে ওদের একটা গ্রাম বেশ কিছু দূরে, ওই গ্রামে ওর বয়স ছিল মাত্র 24 বছর, একটা ছেলে, একটা মুসলিম পরিবারের একটা ছেলে, ওনার টুকটাক পার্টি পলিটিক্স করতো। তা একদিনকার ওর মা ধরো রান্নাবান্না করেছে, সবে রাত্রেবেলা 10টা সাড়ে 10টা বাজে খেতে বসবে, ঠিক সেই সময় ও যে পার্টি পলিটিক্স আর কি যাদের সাথে করে দাদা বন্ধুরা আছে তারা আসে। ও জাস্ট একটা গ্রাসও তোলেনি, ও ভাতটা মাখাচ্ছে, তারা আসে, এসে বলে ইমিডিয়েটলি তোকে ওইখানকার যে নেতা গোছের বা মস্তান গোছের ছিল সে ইমিডিয়েটলি তোকে দেখা করতে বলেছে। তো ও বলছে আমি ভাতটা খেয়ে যাচ্ছি। ওরা কোনো রকম কথা শোনেনি, ওকে প্রায় বলপূর্বক ওখান থেকে তুলে নিয়ে গেছে। তারপরে ওর মুখ থেকে যেটুকুনি শোনা, ওকে নাকি ওই মাঠে খুন করেছে। যে ঘটনাটা কিন্তু অনেক বছর আগে, যে এই যে মানে এই যে ওকে পজিশনে যে নিয়ে গেছিল সেই ঘটনা আজ থেকে 15 বছর আগে, আর ওটাও ধরো আরো 15 থেকে 20 বছর আগে ঘটনা। তো যাই হোক, ওখানে যখন নিয়ে যায় ওকে মার্ডার করে ওকে নাকি পিস পিস করে কেটে মাঠের বিভিন্ন মানে জায়গায় পুঁতে দেওয়া হয়। ওর বাবা মা কোনো রকম খোঁজ খবর পায় না। তো ও ওখানেই ছিল, যেহেতু এই মহিলার ওই যে পুকুরের ওখানে টয়লেট করেছে, ও ওখানে বসেছিল। ও টয়লেট করেছে ওর গায়ে গিয়ে পড়েছে। আমি তাকে বলছি আমার এইগুলোতে না গুজবাম দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি সত্য ঘটনার মধ্যে এমন একটা কিছু থাকে, সিক্স সেন্সের কারণে হোক যেই কারণেই হোক, মানে গুজবামগুলো দাঁড়িয়ে যায়। যাই হোক, তো ও ওখানে যখন টয়লেট করেছে ভদ্রমহিলা, ও ওখানে ছেলেটি বসেছিল, মানে ছেলেটার স্পিরিট আর কি। তো ও পেছন চলে এসছে, তাকে বলছে যে ঠিক আছে ও ভুল করে ফেলেছে, তোর গায়ে না জেনে না শুনে বাথরুম করে ফেলেছে। তো আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি এই গল্পটার থ্রু, যদি আমি বিভিন্ন পডকাস্টেও দেখেছি, যদি তোমাদের কখনো কোনো রকম ইমার্জেন্সি এরকম টয়লেট পেয়ে থাকে, তোমরা যেখানে টয়লেট করো প্রথমত কোনো গাছের নিচে, কোনো পুরনো বাড়ির নিচে কখনো করবে না, বা যেখানেই করবে তার আগে তুমি 3বার ওখানে পারমিশন নিয়ে করবে যে আমি এখানে বাথরুম করছি, আপনারা যদি কেউ থেকে থাকেন এখান থেকে সরে যান। একটা পারমিশন। তুমি যদি এখন ফট করে কারোর বাড়ির দুয়ারের সামনে গিয়ে বাজে কাজ করে আসো, অবভিয়াসলি সেই যেই থাকুক না কেন সেই জিনিসটা ভালো চোখে দেখবে না। সেরকমই এই ক্ষেত্রেও তাই হয়েছে, ওর গায়ের মধ্যে অজান্তে টয়লেট করে ফেলেছে। তো যাই হোক, পীর বাবা বললো ও তো বুঝতে পারিনি, তোকে তো দেখা যায় না যে ও জানবে বা বুঝবে, তুই কিভাবে ওকে ছেড়ে যাবি সেই কথা বল। তো বিভিন্ন কথা বা মন্ত্রতন্ত্রের পর ও রাজি হলো যে আমাকে ভাত দিতে হবে, আমি আবার ভাত খাবো, আমার বড় খিদে পায়, ওরা যে আমায় খেতে দেয়নি তো আমার বড় খিদে পায়। তুমি ওই যে মুরগিগুলো দেখেছি, ওই দুটো মুরগি রান্না করো, রান্না করে আমায় 2 হাঁড়ি ভাত দাও, দিলে আমি ওকে কিচ্ছু ক্ষতি করবো না, আমি ওকে রেখে দিয়ে চলে যাবো। কথা মতো সব রান্না করা হলো, খাওয়া দেওয়া হলো। ঠিক খাওয়াটার লাস্ট যেই গ্রাসটা ছিল, গ্রাসটা নিল, দিয়ে ও পুরো মানে কেটে দেওয়া কলা গাছের ঝুপ করে হাত পা ছুড়ে পড়ে গেল। যাই হোক, ও তো সুস্থ হয়ে গেছিল, কিন্তু ওকে সঙ্গে পরের দিন ডাক্তারখানায় নিয়ে যেতে হয়, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, ওর হাতের নখগুলো তো একেবারে নষ্ট হয়ে যায়, সেগুলো অনেক ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে ঠিক হয়। এখন আপাতত খুব ভালো আছে, তার বেবি টেবি হয়ে একেবারে নর্মাল, কোনো অসুবিধা হয়নি। পরবর্তীতে ওরা না ওই গ্রামে খোঁজ নিয়েছিল যে কোনো দিন কি কোনো এরকম ঘটনা হয়েছে। তো খোঁজ নিয়ে জানতে পারে যে হ্যাঁ এরকম একটা ছেলে ছিল যাকে ওরকম ডেকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু তার লাশ মানে তার শেষকৃত্য কিন্তু সম্পন্ন হয়নি। তাকে যে মুসলিমরা যে কবর দেয় সেই কবর দেওয়া হয়নি প্রথা মেনে। ওর বাবা মা মারা গেছে এখন, কিন্তু ওর বাবা মা সারা জীবন অপেক্ষা, যতদিন বেঁচে ছিলেন আর কি এই ছেলের জন্যই অপেক্ষা করে রয়েছিলেন। তো যাই হোক, আমাদের একটাই কামনা যে তার আত্মা যেন শান্তি পায়। তো এই ছিল আজকের আমার ঘটনা, যা রিমা মণ্ডল পাঠিয়েছে। খুব সুন্দর একটা ঘটনা, আমার তো খুব ভালো লেগেছে পার্সোনালি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ঘটনা বা এই ধরনের ইনসিডেন্ট শোনার জন্য সবার আগে তাতান মাম্মার খেলাঘরটাকে সাবস্ক্রাইব করে নিন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমি তত নতুন নতুন গল্প আনার চেষ্টা করব, নতুন সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই জানাবেন আপনাদেরও যদি লাইফে ঘটে থাকে এরকম কোনো অদ্ভুত বা অবিশ্বাস্য, যেগুলো কোনো যুক্তি থাকে না। আমি ভীষণ যুক্তিবাদী, আমি
খুব মানে সাহসী বলতে পারো, অন্ধকারে একা হেঁটে যেতে পারি এরকম বা থাকতে পারি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না যুক্তি কাজ করে না। একটা কথা ভিডিওটা শেষ করার আগে বলি, আমি না যখন যখন সব ঘটনার ক্ষেত্রে বলছি না, স্পেসিফিক কিছু কিছু ঘটনা, তার মধ্যে এই ঘটনাটিও পড়ে, যখনই কিছু কিছু ঘটনার মধ্যে হয়তো এতটা সত্যতা বা অ্যান্টিটি নেগেটিভ এনার্জি লুকিয়ে থাকে, এই জিনিসগুলো না শ্যুট করতে গেলে বিশ্বাস করো ভীষণ রকম সমস্যা হয়। মানে এত রকম প্রবলেম হয়, যেদিন ধরো রেডি হয়ে বসেছি আমি শ্যুট করব, এই একটা হচ্ছে, ওই একটা, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে, ফোন খারাপ হয়ে যাচ্ছে, চার্জ শেষ হচ্ছে, মানে ওই এন্টিটিগুলো চায় না কোনোভাবে সবার সাথে এই ঘটনাগুলো শেয়ার হোক। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি শেষ হয়ে গেছে। কেমন লাগলো কিন্তু আবারও বলছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ঘটনা দেখতে হলে সবার প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে আরও একটা রোমাঞ্চকর ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে। আর তোমাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা জানা থাকে বা কারোর কাছ থেকে ছোটোবেলায় শুনেছো খুব ভালো ঘটনা, আমাকে কিন্তু চটজলদি SMS করে বা আমার এই যে নিচে যাচ্ছে যেই নাম্বারটা, ওই নাম্বারে কিন্তু ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো, তাহলে আমিও তোমাদের ঘটনা আমার সমস্ত ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তবে সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। নমস্কার। আচ্ছা।